সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পানি নামায় স্পষ্ট হচ্ছে সিলেট এবং উত্তরাঞ্চলে বন্যার ক্ষতি। উত্তরাঞ্চলে ফসল ক্ষতিগ্রস্ত, সিলেট সুনামগঞ্জে চলাচলের অনুপযোগী অনেক সড়ক। রাসেলস ভাইপার সাপের আতঙ্কে পদ্মা চরাঞ্চলে ফসল তুলতে মিলছে না শ্রমিক, গামবুট দেওয়ার ঘোষণা জেলা প্রশাসকের। এবার বিস্তারিত। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। উত্তরাঞ্চলে বিশেষ করে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে শর্ত সাপেক্ষে সিলেটে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা এক সপ্তাহ পানির নিচে ছিল কুড়িগ্রামের বিভিন্ন চরের কৃষকদের ফসল। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন সহ জেলার বাদাম, পাট, ভুট্টা ও শাকসবজি বন্যার পানিতে নষ্ট হয়েছে। অনেকেই পানির নিচ থেকে বাদাম তুলে ক্ষতি পোষানোর চেষ্টা করছেন। বন্যায় 80 ব্যাগুন আমার তলে গেছি, তলে যাওয়ার পর 20-30 হাজার টাকার ব্যাগুন আমার একবারে লস। বাদাম নিয়ে এসে ভাসি গেছে, ডাল গুড়া মানুষের তলে গেছে। আর বন্যা আসি এখন বাদাম টাদাম তোলা বাদামও মানুষের গেছে, অনেক ভাসি গেছে। আমার 10টা ধানের ভুঁই তলে গেছে, একটা গুছি তুলিবার পাই নাই। ফসল নষ্ট হওয়ায় লোকসানে মাথায় হাত অনেক কৃষকের। কপালটাই তো খারাপ আমার, এই বৃষ্টি আর ঝড় আসিয়া আমার ক্ষেতটাই নষ্ট হয়ে গেল। রাতে দিনে বৃষ্টির পানি ঢুকিয়া মনে করো ঝিঙ্গা, লাউ, পটল, ভুট্টা, ধান এইভাবে সব জমিতে ঢুকিয়া বন্যার পানি ঢুকিয়া মনে করো পচি সরি গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি বন্যায় জেলার 9 উপজেলায় 1380 হেক্টর জমির বিভিন্ন ফসল ডুবে যায়। তবে এখনও ক্ষতি সঠিকভাবে নিরূপণ করা যায়নি। আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছে তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। আমরা আশা করছি যে শাকসবজি এবং রোপামনের কিছু বীজতলা নষ্ট হয়েছে এবং অন্যান্য ফসল যেগুলো ছিল সেগুলো ভালো আছে। তিস্তার পানি কমায় রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আমাদের এই বন্যা যখন ওঠে তখন খেত খামার আবাদ জুবাদ কোনো কিছু আর হয় না। আমরা তখন মনে করো যে নিরীহ লোকের মতো হয়ে যাই। পানি বন্যা উঠলে ঘরে ঝরে পানি আগ্নেয় টাগ্নে ছেলে হয়ে যায়, মাইসে আস্তে আস্তে ডারে থাকি গরু বছর ধরিয়ে। ভাঙন প্রতিরোধে জিওবস্তা ডাম্পিং এবং আমাদের যে পরিচালন বাজেট থাকে সেই বাজেটের আওতায় আমরা এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি। তবে এটা আসলে বড় প্রকল্প প্রয়োজন তিস্তাকে টেকসই বন্যার হাত থেকে রক্ষা করা। নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে অনেকটা কমে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। বৃষ্টিপাত কমায় সিলেট মহানগরেরও বিভিন্ন এলাকা থেকে পানি নামছে দ্রুত, তবে অনেক নিচু এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে এখনও পুরোপুরি নামেনি পানি। ভোগান্তিতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা মানুষ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতে টিন ও নগদ অর্থ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে এই আশ্বাস দেন তিনি। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা এবারের বন্যায় সুনামগঞ্জ এবং সিলেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এলজিএডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে প্রাথমিক হিসেবে দুই জেলায় প্রায় 832 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জের প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী এবং সিলেট প্রতিনিধি সুব্রদাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় পানি সরে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। চলতি মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাত্র কয়েকদিনের বন্যায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জের 250 কিলোমিটার সড়ক। এর মধ্যে এলজিইডির 140 এবং সড়ক ও জনপথের 110 কিলোমিটার। এদিকে সিলেটের বালাগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলো থেকে এখনও পুরোপুরি পানি সরেনি। প্রাথমিক হিসাবে এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় 582 কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। ভাঙাচোরা সড়ক ও পানিতে ডুবে থাকা পথে চলতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। রাস্তাঘাটে একেবারে বন্ধ, আমরা চলাচল কিলা করতাম, মানুষ এর নিম্নে মনে করো
50-60 হাজার মানুষ ওই রাস্তায় চলাচল, এখন গাড়ি ঘোড়া সব বন্ধ ভাই, এখন তো আমরা বিপদ আছি। আমাদের রাস্তাটি আরসিসি করে এবং প্রোটেকশন ওয়াল বেশি করে যদি করা হয় তাইলে আমরা এই দুর্গতি থেকে রক্ষা পাবো। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে শিগগিরই সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করতে পারছি সেটা আমাদের প্রায় 120 থেকে 140 কিলোমিটার রাস্তা আমাদের রাস্তা নষ্ট হয়েছে। তো এই রাস্তাগুলো রিপেয়ার করতে আমাদের প্রায় 350 থেকে 400 কোটি টাকার প্রয়োজন হবে। জুন মাস শেষ নাগাদ এটি একটু পরিপূর্ণ অ্যানালাইসিস করে আমরা সদর দপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়কে পাঠাবো এবং পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কিছু রাস্তা মানে মাঝখান থেকে ওয়াশ আউট হয়ে গেছে, কিছু স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, আমরা এইগুলোর কাজ চলমান এবং আমরা বেশ কিছু রাস্তা ইমার্জেন্সি মেনটেন্সের প্রাক্কলন তৈরি করে সদর দপ্তর প্রেরণ করবো, যাতে সাধারণ জনগণ এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে পারবে অতি সহজে। প্রাথমিকভাবে যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি যে আমাদের যদি স্বল্প মেয়াদী জরুরি কিছু মেরামতের কাজ করতে চাই তাহলে আমাদের প্রায় 10-12 কোটি টাকার দরকার হবে। আর যেটা আমরা যে কংক্রিট স্লোপ প্রোটেকশন সহ যে আমাদের বিভিন্ন ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচে মানে রিটেনিং ওয়াল সহ সিসি ব্লক বা স্লোপ প্রোটেকশনের কাজ, মানে এই সকল কাজ মানে যদি আমরা দীর্ঘস্থায়িত্বের জন্য আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের অ্যাসেসমেন্টে আমরা দেখেছি প্রায় 150 কোটি টাকার মতো আমাদের ফান্ডের প্রয়োজন হবে। এলাকাবাসীর দাবি, 2 জেলায় এমন অনেক সড়ক রয়েছে যা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায়। তাই সড়কগুলো সংস্কারে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী ইমরানুল হক চৌধুরী। সড়কটিতে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে দারারগাঁও খাইমতর গুদারগাঁও সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 50-60 হাজার লোকজন চলাচল করেন। এই লোকজনের বেশিরভাগই একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এই দারারগাঁও খাইমতর গুদারগাঁও সড়কটি। এই সড়কের এরকম প্রায় 15 থেকে 20টি ভাঙন রয়েছে। সড়কগুলো মেরামত হবে বা সংস্কার হবে হয়তো, কিন্তু এইখানে লোকজনের সাথে আমি কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এই সড়কটির স্থায়ী সমাধান তারা চান। রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদীর চরাঞ্চলে ফসল তুলতে পারছে না চাষিরা। শ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়েই নেমেছেন অনেকে। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষায় প্রতিদিনই পানি বাড়ছে পদ্মা নদীতে। চরগুলোর চারিদিকে পানিতে থই থই। দ্রুততম সময়ে বাদামসহ উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারলে তলিয়ে যাবে সব। কিন্তু ফসল তুলতে শ্রমিক পাচ্ছেন না চাষিরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে পদ্মার চরাঞ্চলে কাজে যেতে চাইছে না কেউ। বাধ্য হয়ে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে নেমেছেন। এত বাদাম তলায় গেছে, এটা লোক পাইতেছি না। বাড়ির লোকজন যাই হাইরে চক বেড়ে বাড়িতে বাইরে আর বাদাম উঠেই এত ভয় বাঁচি লোক পরে টানি পরে তলায় চলে যায়। বাদাম অনেক কিছু তিল অনেক কিছু তলায় যাইতেছে। আমরা কাটতে গেলে বাদে আমাদের সাপে আক্রমণ করতেছে। আমরা কৃষক মানুষ, খেত খোলা করছি, যদি ভয়েতে না যার পারি তাহলে আমরা খাই বেসা খাই বেসা লাগবে না আমাকে। আমরা তো ভয়েতেই যাই না, যে গেলি কামড় দিবে না, মারা যাবানি তো ভয় না। আমি সবাই ভয় হইতেছি এমনি, এই যে মরতেছে দেখতে সবাই ভয় হইতেছি। রাসেলস ভাইপারের ছোবলে গেল শুক্রবার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হোসেন ব্যাপারী নামে একজন মারা গেছেন। চর ও এর আশেপাশের এলাকায় প্রায় দেখা মিলছে এই সাপের। আতঙ্কিত হয়ে অনেকে পিটিয়ে মারছেন সাপ, কেউ বা জীবিত ধরছেন। এই কৃষকদের আমরা বুট দিয়ে যদি নামাই দিতে পারি এবং হাতের দরকার ওই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আছে ওইগুলো দিয়ে যদি নামাই দিতে, তবু আমার কথা হলো যে কৃষকের ফসলগুলো তুলে যাতে নিতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষাক্ত এই সাপের ভ্যাকসিন যাতে আমরা আমাদের মানুষ পাই, যাতে আমাদের চরের জনগণ পায়। জেলা প্রশাসকের ধারণা, অতি প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়েছে বেশি। খেতে কাজ করার জন্য কৃষকদের গামবোট দেওয়ার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি প্রচারের ফলে মানুষ সকল ধরনের সাপ এখন পিটিয়ে মেরে ফেলছে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর না, সেই সকল সাপও পিটিয়ে মেরে ফেলছে। আমরা
সবাইকে অনুরোধ করি যে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, এবং সচেতন থাকলে এই সাপের আতঙ্ক থেকে দূর করা সম্ভব। যে কোনো সাপের ছোবলে ওজার কাছে না গিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ সচেতন মহলের। মাছরাঙা নিউজ ডেস্ক। পদ্মা সেতু নির্মাণের 2 বছর আজ 2022 সালের 25শে জুন 6.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হয় সাধারণ যানবাহন চলাচল। পরে গেল বছরের 1 নভেম্বর যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। সেতু বিভাগের হিসেবে গেল 2 বছরে পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে 1,27 লাখ যানবাহন। সেতুটি নির্মাণে সাশ্রয় হয়েছে 1,500 কোটি টাকা। এতে সেতুর নির্মাণ খরচ এখন দাঁড়িয়েছে 31,100 কোটি টাকার মতো। এই সেতু পদ্মার 2 পাড়কে এক করেনি, সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায়। বড় পরিবর্তন এনেছে মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা, জয় বাংলা কনসার্ট এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপী 1 লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে নগরে বঙ্গবন্ধু মুরাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী দিনে 1000 ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। এদিকে নেত্রকোনায় আলোচনা সভা এবং জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় তিনি জাতির পিতা এবং তার পরিবারের সদস্য সহ 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সেনাপ্রধান। ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কালীগঞ্জ উপজেলায় মানববন্ধন করা হয়েছে। সকালে উপজেলার হাটচাঁদনীতে এই কর্মসূচির আয়োজন করে হাটচাঁদনী কাঁচা এবং পাকামাল ব্যবসায়ী সমিতি। এই সময় বক্তারা আনার হত্যা তদন্তে ধীরগতির অভিযোগ করেন। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে কালীচরণপুর ইউনিয়নে মানববন্ধন করা হয়েছে। সদর উপজেলার মধুপুর বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধন হয়। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। দেশের অন্যতম গো খামার সমৃদ্ধ অঞ্চল পাবনায় এবার বিক্রি হয়নি কোরবানির জন্য প্রস্তুত করা প্রায় 250,000 গরু। অবিক্রিতই রয়ে গেছে এবারে তারকা তকমা পাওয়া বিশাল আকারের অনেক গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ গবাদি পশুর যোগান এবং ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিক্রি হয়নি বড় গরু। শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। কুরবানির বাজারে জেলার মালিগাছা গ্রামের আলোচিত তারকা তকমা পাওয়া অন্যতম বড় গরুটির নাম ছিল রাজাবাবু। প্রায় 33 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছিল 20 লাখ টাকা। দাম উঠেছিল 12 লাখ টাকা। অথচ গরুটি বিক্রি না হয় বিপাকে পড়েছেন খামারি। গরুটা 20 লাখ টাকা দাম চেয়েছিলাম, আমাদের মোটামুটি 12 লাখ টাকার মতো দাম বলেছে, যার কারণে আমরা গরুটা দেইনি। তো এখন গরুটা রাখতে গেলে আমাদের প্রতিদিন প্রায় 1400-1500 টাকা খরচ হচ্ছে। আবার 1 বছর এই খাওয়ানো লাগবে। আর এই বড় গরু কিন্তু 1 বছর রাখা কিন্তু খুব রিস্ক, অনেক রিস্ক। বিক্রি হয়নি তারকা গরু লালবাবু ও কালাপাহাড়। যে দাম হাঁকা হয়েছিল সে দামে বনিবনা না হয় পাবনা সদরের কুলুনিয়া গ্রামের এ 2 গরু অবিকৃতই রয়ে গেছে। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। আমার ঢাকা, চিটাগাং, নরসিংদীর পার্টি আইছিল, ওনারা দেখেছে কিন্তু এত বাজেটের বড় গরু ওনারা নেয় নাই। আর এবার বড় গরুর নাকি চাহিদা কম। আমাদের 18টা গরু বড় পরে রয়েছে 1100 কেজি ওয়েটে, সেসব বড় গরুগুলো পরে রয়েছে, আমরা বেচতে পারি না। ঢাকার পার্টি আসে দেখে গেছে বড় গরু ওরা নিতে পারে নাই। এবারের কুরবানির বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বিক্রি হয়নি অধিকাংশ বড় গরু। একদিকে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বড় গরুর লালন পালন ব্যয় বেশি হয়, দিশেহারা হয়ে পড়েছেন অনেক খামারি। এই গরুটা আবার যদি 1 বছর আমরা পালি
তে এই গরুটা লস হয়ে যাবে, আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। 10টা গরু ঢাকায় নিয়ে গেছিলাম, তার মধ্যে হচ্ছে 4টা বিক্রি হয়েছে আর 6টা ফেরত নিয়ে আইছি। সেই 6টা বড় গরু বিক্রি করতে পারি নাই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ জেলায় এবারের কুরবানির জন্য হৃষ্টপুষ্ট করা হয় প্রায় 1.5 লাখ গরু। চাহিদার তুলনায় যা ছিল দ্বিগুণেরও বেশি। যে গরুগুলো তারা বিক্রি করতে পারে নাই, অনলাইনের মাধ্যমে যদি তারা চেষ্টা করে, অনেক এখানে চাহিদা আছে, বিক্রি করার সম্ভাবনাও আছে এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে এ অঞ্চলে দ্রুত বাড়ছে গোখামার। এসব খামার রক্ষায় গরুর মাংসের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি স্থানীয় খামারিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় অপহরণের পর হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার এবং 2 অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি এই তথ্য জানান। গেল 15 জুন ঈশ্বরদীর মশুরিয়া কলেজ পাড়া থেকে নিখোঁজ হয় তপু নামের এক কিশোর। পরে অপহরণকারীরা তার পরিবারকে ফোন করে 30,000 টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশে 8,000 টাকা মুক্তিপণ দিলেও ফিরে আসেনি তপু। 22 জুন পুলিশ ওই এলাকার একটি মেস ঘরের ট্যাঙ্কি থেকে তপুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। গতরাতে জেলার মধ্য শহর থেকে মূল 2 আসামি জয় এবং ইসাকে গ্রেফতার করে পুলিশ। সরবরাহ কমের অজুহাতে 2 দিনের ব্যবধানে রাজবাড়ী এবং দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, আর হিলিতে 30 পিস ডিমে 10 টাকা করে দাম বেড়েছে। রাজবাড়ীতে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। সরবরাহ কম এবং পাইকারিতে দাম বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে 2 দিন আগে হিলিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে হয়েছে 90 টাকা। অন্যদিকে সরবরাহ কমের অজুহাতে 3 দিনের ব্যবধানে হিলিতে 30 পিস ডিমের দাম 10 টাকা বেড়ে 390 টাকা হয়েছে। বিক্রেতাদের দাবি, তাপদাহের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় এবং অসুস্থ হওয়ায় উৎপাদন কমেছে। যশোরের বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ক্রেন এবং ফর্ক লিফট না থাকায় ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা কার্যক্রম। এ নিয়ে সকালে বন্দর কর্তৃপক্ষের কাছে পুরাতন অকেজো ক্রেন ও ফর্ক লিফটগুলো মেরামতের পাশাপাশি নতুন অন্তত 15টি ক্রেন ও 10টি ফর্ক লিফটের দাবি জানায় জেলা ট্রাক লরি ট্রাক্টর ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। এ সময় সংগঠনের নেতারা জানান, বর্তমানে বন্দরে পণ্য ওঠানামার জন্য রয়েছে মাত্র 7টি ক্রেন এবং 8টি ফর্ক লিফট, যেগুলো অধিকাংশ সময় অকেজো থাকে। খুলনায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কিশোর কিশোরীরা শীর্ষক সেমিনার। পুনাক খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডক্টর তৈয়বা মুসাররত জাহা চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন। সড়কে চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী বেগমগঞ্জ এবং সদর উপজেলার 34 জনকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ গোলাম মোর্শেদ এই তথ্য জানান। তিনি বলেন, গতকাল দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ প্রায় 1 লাখ টাকা, মোবাইল, লাঠিসোঁটা, অ্যাপ্রন এবং চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে। আটকদের বেগমগঞ্জ এবং সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। একসময় লোহা তৈরির গৃহস্থালী তৈজসপত্র বা দা, বটি, ছুরি তৈরি করতে কামারদের উপর নির্ভর করতে হতো, কিন্তু বিদেশি জিনিস সহজলভ্য হওয়ায় চাহিদা কমেছে কামারদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট এলাকার গৌরপদ কর্মকার প্রায় 70 বছর ধরে তৈরি করছেন লোহার বটি, দা, ছুরি সহ বিভিন্ন তৈজসপত্র। কোরবানির মৌসুমে কামারপল্লীতে ক্রেতাদের আনাগোনা বাড়লেও এখন বিদেশি পণ্যের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছে না দেশীয় লোহার সামগ্রী, ফলে কমেছে চাহিদা। চাহিদা থেকে আপনার এই ব্যবসা করে আপনার সংসার চলে না সংসার, এই কাম করে আপনার কোনো ফায়দা নাই। কিন্তু মানুষে ওই দামে বেচে না, ফেট বসে থাকবে এই কাম করে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাত্র 50 জন কামার নিজ পেশায় রয়েছেন। ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা দাবি এসব কামারদের। কাঁচা মালের দাম একটু বেশি কারণে আমরা এই পরিমাণ মতো মাল বানালে কিন্তু টাকা সেরকম পাই না। পরিশ্রমের কাজ, লোক পাওয়া যায় না। তারপরে আপনার চাইনা জিনিসগুলো বাইরে দেখা গেছে আমাদের আগ্রহটা কমে গেছে, জীবিকা নির্বাহ করতে পারে না। সেই কারণে কাজ প্রায় অর্ধেকটা বেশি কারিগর কমে গেছে। অন্য কাজে কই সিঞ্জি চালা, কই পঙ্কি চালা, কই মাটি কাটে, কই
কইরা মিস্ত্রি কাজ করে এই অবস্থা আমরা কর্মকার আছি। মানুষ তো এদের মধ্যে অনেক পরিশ্রম, অনেক নতুন করে এদের মধ্যে কাজকর্ম করে না। কাজের গুণমান খুব ভালো, কিন্তু চাইনা মালগুলি তাদের আসলে খুব একটা ক্ষতি করতেছে। হারিয়ে যেতে বসা এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্য বাজারজাত করার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা জেলা সমাজসেবা কার্যালয় তথা সমাজসেবা অধিদপ্তর তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে সমাজসেবা অধিদপ্তর তথা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই কার্যক্রম অতি শীঘ্রই শুরু হবে এবং এর ফলে তারা সমাজের মূল স্রোতধারায় আসতে পারবে এবং এই পেশার সাথে জড়িত যারা আছে তাদেরকে সফট স্কিল প্রশিক্ষণ সহ আমরা তাদের উৎপাদিত পণ্য আমরা এই বাজারজাতকরণের প্রক্রিয়ার সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারবো। একই চিত্র অন্য জেলাগুলোতেও। অধিকাংশ কর্মকার বংশ পরম্পরার এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। মাছরাঙা নিউজ ডেস্ক। চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে সরকারি 83 বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। গতকাল সন্ধ্যায় উপজেলার গন্ধর্বপুর ইউনিয়নে 2টি বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় স্থানীয় বাসিন্দা মোমিনের ঘর থেকে 22 এবং জাহাঙ্গীরের ঘর থেকে 61 বস্তা চাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চাল প্রধানমন্ত্রী উপহার জিআর প্রকল্পের। অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রির চেষ্টা করেন। ময়মনসিংহ, মুন্সিগঞ্জ এবং নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। টুর্নামেন্টে জেলার 16টি কলেজ অংশ নিচ্ছে। সকালে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার 12টি কলেজ অংশ নিচ্ছে। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, সুস্থ দেহে সুন্দর মন প্রতিবাদে গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট। এতে এবার অংশ নিচ্ছে 11টি দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পানির আমায় স্পষ্ট হচ্ছে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার ক্ষতি। উত্তরাঞ্চলে ফসল ক্ষতিগ্রস্ত। সিলেট সুনামগঞ্জে চলাচলের অনুপযোগী অনেক সড়ক। রাসেলস ভাইপার সাপের আতঙ্কে পদ্মা চরাঞ্চলে ফসল তুলতে মিলছে না শ্রমিক। গামবুট দেওয়ার ঘোষণা জেলা প্রশাসকের। কোরবানির জন্য প্রস্তুত প্রায় 50,000 গরু বিক্রি না হয় বিপাকে পাবনার খামারিরা। যোগান প্রায় দ্বিগুণ এবং ছোট গরুর চাহিদা বেশি থাকায় কারণ। ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।